আসসালামু আলাইকুম। নারী স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে সবার কাছে, কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারীর স্বাস্থ্যের বড় বাধা হয়ে দাঁড়ায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়োবৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্ন প্রয়োজন। তাই নারীর স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। স্বাগত নভেলন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা অনুষ্ঠানে। আপনাদের সবার সাথে আজকের এই অনুষ্ঠান জুড়ে আছি আমি ডক্টর নাইমা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিসিওএস ও বন্ধ্যাত্ব। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য ফার্টিলিটি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর রাশিদা বেগম ম্যাডাম। তিনি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে অসংখ্য স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আমাদেরকে কল করতে পারেন। আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে সমাধান দিয়ে দিব। আমরা অনুষ্ঠানের শুরুতেই ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি যে পুরো সেপ্টেম্বর মান্থ জুড়ে আমরা পালন করছি পিসিওএস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে। তো এই পিসিওএস কি এবং আজকের যে টপিক পিসিওএস ও বন্ধ্যাত্ব, এই বিষয়ে একটু শুরুতে আপনার কাছে জানতে চাইছি। পিসিওএস একটা রিপ্রোডাক্টিভ বা প্রজনন বয়সের একটা সমস্যা। এটাকে টিপিক্যালি অসুস্থতা ওভাবে বলা যায় না, কিন্তু একটা সমস্যা যেটা মেটাবলিক ডিজঅর্ডার বলে, যেখানে হরমোনজনিত সমস্যা থাকে এবং সেখান থেকে কিছু উপসর্গ দেখা দেয়। সেটা কিশোরী বয়স থেকেই শুরু হয়। যেমন কিশোরী বয়সে মেয়েদের অনিয়মিত মাসিক, এটা একটা ইম্পর্টেন্ট সমস্যা। তাদের একটু মুটিয়ে যায়, একটু অবাঞ্ছিত লোম দেখা যায় বিভিন্ন জায়গায়। এই অনিয়মিত মাসিক বা অবাঞ্ছিত লোম, এটার যে কারণ হলো, যেটা আগেই বললেন যে মেটাবলিক ডিজঅর্ডার, হরমোনজনিত সমস্যা থাকে। এদের আমাদের শরীরে সবারই মেল ফিমেল হরমোন দুটি থাকে। মহিলাদের মহিলা হরমোনটার আধিক্য থাকে, পুরুষদের পুরুষ হরমোনের আধিক্য থাকে। তো পিসিওতে একটু পুরুষ হরমোন বেশি থাকে অন্যান্য মেয়েদের তুলনায়। এই পুরুষ হরমোনটা স্বাভাবিক একটা রেঞ্জ থাকে মেয়েদের শরীরে, তার চেয়ে একটু বেশি থাকে। এটার জন্যই ওভুলেশন হয় না ঠিক মতো। ওভুলেশন হলেই মানুষের বাচ্চা হওয়া সম্ভব, এবং যদি বাচ্চা না হয়, প্রেগনেন্সি না হয়, তাহলে মেনস্ট্রুয়েশন হয়ে যায় মাসিক। এটাই প্রতি মাসেই সিস্টেম একটা প্রিপারেশন নেয় বাচ্চা হওয়ার জন্য। যখন প্রেগনেন্সি হয় না, তখন সেটা মাসিক আকারে জ্বরের যে প্রিপারেশন সেটা নষ্ট হয়ে যায়, মাসিক আকারে বেরিয়ে যায়। তো এই যে ওভুলেশন হয় না, সেজন্য মাসিক হচ্ছে না। আর এই ওভুলেশন না হওয়ার জন্য দায়ী হলো সেই পুরুষ হরমোনের আধিক্য যেটা, এবং সেটার জন্যই আবার যে অবাঞ্ছিত লোমগুলো হয়, মেইল প্যাটার্নের লোম হতে থাকে, যে একটু দাড়ি গোফের মতো থাকে, এবং বিভিন্ন জায়গায় মেইল পার্সনদের যেরকম হেয়ার ডিস্ট্রিবিউশন থাকে সেরকম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই ওভুলেশন হয় না বলেই বাচ্চা হয় না। তুমি যেটা বললে যে আজকের প্রোগ্রাম পিসিও এবং বন্ধ্যাত্ব, সেই বন্ধ্যাত্বর সূত্রপাত হলো এই অ্যানওভুলেশন বা ওভুলেশন যেটা হয় না। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, অনেক সময় প্রশ্ন থাকে যে অনিয়মিত মাসিকের সমস্যা তো শুধু ম্যারিড মেয়েদের হচ্ছে এমনটা না, তো মাসিক যখন শুরু হচ্ছে একটা মেয়ের যে কোনো বয়স থেকেই সেই অসুবিধাটি হতে পারে। তো আসলে পিসিওএস তো আনম্যারিডদেরও নিশ্চয়ই হয় ম্যাডাম, আপনার কাছে তো রোগীরা আসে। তো মায়েদের জন্য আপনার কোনো বলার কিছু আছে কিনা যে অনিয়মিত মাসিক হলেই কি একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে কিনা? একটা জিনিস যে প্রথমত মানুষের যখন বয়স সন্ধি বা আমরা মিনারকি বলি, সেই প্রথম মেনস্ট্রুয়েশন যেটা হয়, তারপরে 2 বছর কিন্তু একটু ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, যেটা তার যে সিস্টেম হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাডজাস্টমেন্টের জন্য 2 ইয়ার্স কিন্তু লেগে যায়। যে সেই সময়টা যখন আসে গাইনোকোলজিস্টের কাছে, তারা সেই কাউন্সেলিং করে হয়তো। কিন্তু কথা হচ্ছে যে যদি একটু ডিস্টার্ব মেনস্ট্রুয়েশন থাকে, তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত মনে করি। কারণ যারা নন মেডিকেল, তারা তো এই জিনিসটা বুঝবে না। তাদের ক্লারিফিকেশনের জন্য একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। গাইনোকোলজিস্ট তাকে সাজেস্ট করবেন যেটা নিয়ে অরিড হওয়ার আছে কি নাই। তবে যে 2 বছর কোনো সমস্যা হয় না বলে বসে থাকবেন, কারণ কোনো প্রবলেমও তো হতে পারে। কাজে গাইনোকোলজিস্ট ডিসাইড করবেন যেটা কি তার কোনো প্যাথোলজিক্যাল কোনো ব্যাপার আছে, নাকি যেটা বললাম যে 2 বছর এমনি একটু রেগুলার থাকে সেটা। সেজন্য অবশ্যই কনসালটেশন দরকার। তবে অরিড হওয়ার কিছু নাই। ইভেন পিসিওজও যদি হয়, তাহলে অরিড হওয়ার কিছু নাই। কারণ পিসিওজ এমন একটা
অসুবিধা, আমি আবার বলছি যে অসুস্থতা আমি বলবো না এই কারণে, যে অসুবিধা যেটা ম্যানেজেবল, হ্যাঁ, পেশেন্টরা নিজেরা সেটা কিন্তু ম্যানেজ করতে পারে, হ্যাঁ, তাদের লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটিং এসব করে তারা এটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারে। জি, দর্শক সবার সুবিধার্থে বলছি যে যেমনটা আসলে দেখা যায় যে ডায়াবেটিস হলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক পিসিওএস রোগটাও কিন্তু ম্যাডাম এটা বলছে এটা কোনো অসুখ না, এটা একটা অসুবিধা। সো জানতে হবে সবাইকে এবং আমাদের সবাইকে অ্যাওয়্যার হতে হবে এই পিসিওএস নিয়ে। ম্যাডাম আপনার কাছে এখন একটু জানতে চাই যে আপনি বলছিলেন শুরুতে যে পিসিওএস এর লক্ষণগুলো কি কি থাকবে, তো আসলে কাদের হওয়ার ঝুঁকিটা বেশি থাকে এবং এর সাথে কোনো জেনেটিক কোনো ফ্যাক্টর আছে কিনা বা সম্পর্ক আছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর তো অবশ্যই আছে, যার জন্য যদি মায়ের থাকে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফ্যামিলিতে অন্যান্য বোন যদি থাকে তাদেরও দেখা যায় যে তাদেরও এই টেন্ডেন্সিটা থাকে। বিশেষ করে যে মায়ের পিসিওএস থেকে তাদের মেয়ে বাচ্চা হলে তাদের পিসিওএস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অন্যদের তুলনায়। ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন একটু জানতে চাই ম্যাডাম যে আজকে যেহেতু অনুষ্ঠানের টপিকটি হচ্ছে পিসিওএস ও বন্ধ্যাত্ব, তো আসলে বন্ধ্যাত্বর অনেক রোগীরাই তো আপনাদের কাছে আসে, তো কি পরিমাণ পিসিওএস এর রোগী পাচ্ছেন ম্যাডাম আসলে, এবং এই পিসিওএস রোগীদের ডায়াগনোসিসটা কনফার্ম কিভাবে হচ্ছে? পিসিওএস এর পেশেন্ট তো প্রচুর থাকে, কিছু কিছু আসে তাদের নিজেদের সমস্যার জন্য, যে ওভুলেশন হচ্ছে না বলে প্রেগনেন্সি হচ্ছে না, কিছু আসে আবার হাজব্যান্ডের যে প্রবলেম সেই জন্য বাচ্চা হচ্ছে না, তখন ডুয়াল প্রবলেম থাকে, আমরা কম্বাইন বলবো যে মেল প্রবলেম প্লাস ফিমেল প্রবলেম। সেই জন্য আমরা ওই দুটো গ্রুপ একসাথে পাওয়ার জন্য, হয়তো তার নিজের কারণে আসে নাই, হাজব্যান্ডের প্রবলেম আছে সেজন্য আগে চলে আসে। পিসিওর ফ্রিকোয়েন্সি অনেক হাই। আমরা একটা সময় ছিল যে আমাদের চেম্বারে এভরি থার্ড পেশেন্ট পিসিও থাকতো এরকম। ইদানিং আমাদের কাছে একটু কমেছে, কারণ আমরা এই যে সচেতনতা, এখানে শুধু পেশেন্ট না ডাক্তারদেরও সচেতনতা আছে, বা তাদেরকে যে বিভিন্ন টিচিং লার্নিংয়ের মাধ্যমে এখন ওরিয়েন্টেশনটা এত ভালো হয়েছে যে আমাদের অনেক গাইনোকোলজি যারা ফার্টিলিটি স্পেশালিস্ট আছেন তারা তো বডি জেনারেল অবস্কানি যারা, তারাও তো এই সব পেশেন্ট ডিল করেন, তারা এটা এত ভালোভাবে রপ্ত করে ফেলেছেন যে পিসিও পেশেন্ট খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের টারশিয়ারি লেভেলে পিসিও পেশেন্ট এখন কমে গেছে, কিন্তু ইন জেনারেল একই রকম আছে। কারণ তাদের কাছে যেটা শুনেছি তাদের কাছে অনেক পেশেন্ট যায়, কিন্তু তারা সাকসেসফুলি সেটা ম্যানেজ করে ফেলতে পারছে, যেটা এই ধরনের গাইনোকোলজিস্টরা আগে আমাদের কাছে রেফার করতো। তো রেফারালটা কমে গেছে, বাংলাদেশ জুড়ে সবাই মোটামুটি পিসিওর ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে। এটা একটা দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস টাইপ অফ প্রোগ্রাম। আমরা শুধু প্রোগ্রাম না, আমরা এটা নিয়ে বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার রেগুলার বেসিসে করি, সায়েন্টিফিক সেমিনার করি, বিভিন্ন ক্লাস নেই, কাজে এটার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পেরেছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই যে আসলে পিসিওএস চিকিৎসার ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হচ্ছে এবং লক্ষণের পাশাপাশি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও ডায়াগনোসিসটা কনফার্ম হচ্ছে কিনা? ডায়াগনোসিসের জন্য তো অবশ্যই দরকার, কিন্তু একটা আমাদের রটারডাম ক্রাইটেরিয়া আছে, যেটা আমাদের 3টা ফিচার যদি থাকে, তার যে কোনো 2টো ফিচার থাকলে আমরা বলবো যে পিসিও। একটা হলো যে যেটা বললাম যে ওভুলেশন হয় না, যে ওভুলেশন যে হয় না সেটা কীভাবে বুঝবো, তার মাসিক হয় না, তাহলে মাসিক একটা হলো অলিগোমেনোরিয়া, মানে বছরে 12 বার না হয় হয়তো 8 বার হলো, অথবা অ্যামেনোরিয়া 3 মাসের বেশি যদি তার মাসিক বন্ধ থাকে, তো সেরকমও কারো কারো হয় 3 মাসের বেশিও বন্ধ থাকে, যে অলিগোমেনোরিয়া অ্যামেনোরিয়া এটা থাকবে। তার এই যে হাইপার অ্যান্ড্রোজেনিজম বা পুরুষ হরমোনের আধিক্য, সেটার ফিচার থাকবে যে অবাঞ্ছিত লোম, সেটা যদি থাকে, এবং একটু ওবেসিটি থাকে, ওবেস থাকে। আর আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারিজ, এটা একটা টিপিক্যাল ফিচার আছে, যেটা নর্মাল ওভারির চেয়ে আলাদা, এটার ভলিউমটা বেশি থাকে এবং তার পেরিফেরালি অনেকগুলো সিস্ট, মুক্তার মালার মতো নেকলেসের মতো সিস্টগুলো সাজানো থাকে। এই সিস্টগুলোর সংখ্যায় থাকে প্রায় 20-22টা থাকবে একটা একটা ওভারিতে, যার ডায়ামিটার থাকবে 2 to 9 মিলিমিটার। এই জিনিসগুলো দেখে যে কোনো 2টা ফিচার থাকলে আমরা বলবো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। কিন্তু কিছু বায়োকেমিক্যাল টেস্টও আছে অনেক ধরনের, হ্যাঁ, FSH, LH, MH একটা ডায়াগনস্টিক পয়েন্ট, তারপরে অ্যান্ড্রোজেন টেস্ট করা যায়, এদের লিপিড প্রোফাইলও করা অসুবিধা থাকে। এই টেস্টগুলো থিওরিটিক্যালি বা একাডেমিক পারপাসে যদি হয় এই সব টেস্টই করা উচিত, কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য এর কোনো কিছু করার দরকার নেই। কারণ আমরা যদি কোনো একাডেমিক পারপাসে শো করতে চাই যে এই পেশেন্টের এটা ছিল, ট্রিটমেন্টের পরে কি কি অল্টার হয়েছে, নিয়ে এসে তারপর বাকিটা আপনার কাছ থেকে শুনবো।
দর্শক, নভেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন। আজকে আমরা আলোচনা করছিলাম পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আবারও আপনাদের সাথে কথা বলবো এই বিষয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রেনেটা নভেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্যের রেনেটা। দর্শক, আমরা আলোচনা করছিলাম পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। আমরা বিরতির পরে এখন আবারও জানবো পিসিওএস সম্পর্কে। ম্যাডাম, আপনার কাছে এখন একটু জানতে চাই যে পিসিওএস রোগীদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি কি আছে, যদি একটু স্টেপ বাই স্টেপ আপনি চিকিৎসা নিয়ে আলোচনা করতেন। ধন্যবাদ তোমাকে। যেহেতু আমরা আগেই বলেছি যেটা ওভুলেশন হয় না, ওভুলেশন পূর্ব শর্ত, প্রেগনেন্সি ওভুলেশন হতেই হবে। তো এই সব মেয়েদের যেটা একটু মটিয়ে যায় তাকে প্রথম ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন। তার মানে তারা এক্সারসাইজ করবে এবং ডায়েটটা একটা নিয়ন্ত্রিত ডায়েট খাবে। সব কিছু খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট খুবই কম খেতে হবে এবং আমরা সাজেস্ট করে থাকি যে ভাত যেন কম খায়। প্রচুর পেশেন্ট পাই, গতকালকে আমি পেয়েছি, আমি জিজ্ঞেস করলাম তার খাদ্যাভ্যাস কি, 3 বেলা ভাত খায়। 3 বেলা তো প্রশ্নই আসে না। আমরা বলি যে 1 বেলা যদি ভাত খায় এবং 2 বেলা রুটি খাবে, প্রোটিন বেশি খাবে এবং এক্সারসাইজের বিভিন্ন ধরন আছে। তার বডি ওয়েট অনুযায়ী সে মাইল্ড, মডারেট অথবা ভিগোরাস এক্সারসাইজ যেটা করবে। সাধারণত আমরা বলি টিপিক্যাল এক্সারসাইজ না করতে পারলেও সে যেন হাঁটে, অন্তত দিনে 2 বেলা 1 ঘন্টা করে বা 45 মিনিট করে যদি হাঁটতে পারে। সাধারণত 7% বডি ওয়েট যদি কমে তাহলে তার স্পন্টেনিয়াস ওভুলেশন হওয়া সম্ভব। এই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট করেই যে সবাই সাকসেসফুল হয় তা না, এবং হতে চায় না, কারণ এরা ওটা ফলো করে না সেভাবে। কিন্তু এটাকে আমরা মেনটেন করতে বলি যতখানি সম্ভব সে করবে। তার সাথে ওভুলেশন ইন্ডিউসিং এজেন্ট আমরা ইউজ করি, ওরাল ড্রাগ বিভিন্ন নামে আছে, লেট্রোজোল, ক্লোমিফেন সাইট্রেট। মূলত লেট্রোজোলটা এখন খুব বেশি ব্যবহার করা হয় আমাদের, এটা দেওয়া হয়। এই ওরাল ড্রাগের সবাই যে রেসপন্স করে তা না, এবং এটার বিভিন্ন ডোজ আছে। হাইয়েস্ট ডোজ আমরা লেট্রোজোল হয়তো 10 মিলিগ্রাম পার ডে ইউজ করি 5 দিনের জন্য। এখন এটাতে যদি রেসপন্স করলো কিনা সেটা দেখার জন্য অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে তার ফলিকেল ডেভেলপমেন্ট হলো কিনা, এটা মাস্ট। এবং তার চেয়ে বড় কথা, এই ট্রিটমেন্ট দেওয়ার আগে যেহেতু ইনফার্টিলিটি বিষয়টা, হাজব্যান্ডের টেস্টটা কিন্তু মাস্ট করে নিতে হবে আগে, যে হাজব্যান্ড ঠিক আছে। হাজব্যান্ড যদি ঠিক থাকে তারপরে তাকে আমরা এই ট্রিটমেন্ট শুরু করব। ওরাল ড্রাগে যদি রেসপন্স না করে তাহলে ইনজেকশন আছে, ইনজেক্টেবল ড্রাগ দেওয়া যায় যেটা খুব এফেক্টিভ এবং তাতে ওভুলেশনের সাকসেস অনেক ভালো। কিন্তু ওরাল ড্রাগের একটা ড্রব্যাক আছে, যা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিস্টেম করতে পারে যদি খুব মেজার্ড ওয়েতে না দেওয়া হয়। যেটা দিতে হলে জাজমেন্টটা খুব প্রিসাইজ হতে হবে, কার কতটুকু লাগবে, তার বডি ওয়েট এবং তার ওরাল ড্রাগের যে রেসপন্স ছিল, যে আমি হাইয়েস্ট ডোজ দিয়ে কী সাইজের ফলিকেল পেলাম তার উপরে ডিপেন্ড করে ইনজেক্টেবলটা আমাকে অ্যাড করতে হবে। আমি 75 দেবো নাকি 150 দেবো, এই জিনিসটা। তো এই জিনিসটা ডাক্তারদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে তারা কতটুকু ডোজ দেবে। কারণ অনেক সময় আমরা পেশেন্ট পাই যে অনেক হাই ডোজ দিয়ে হাইপার স্টিমুলেশন করে ফেলে। হাইপার স্টিমুলেশন যে ডেঞ্জারাস কমপ্লিকেশন, কাজে এটা মনে রাখতে হবে যে হাইপার স্টিমুলেশন যাতে না হয়। এই ওরাল ড্রাগ দিয়েও যদি রেসপন্স না করে তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেটা আমরা বলি ওভারিয়ান ড্রিলিং। এই ড্রিলিং কিন্তু সব পেশেন্টের লাগে না, সেটাও অনেকে একটু ওরাল ড্রাগ দিয়েই রেসপন্স না করলে সাথে সাথে ড্রিলিং করতে যায়। ওরাল ড্রাগে যে রেসপন্স করবে তার কিন্তু ড্রিলিং দরকার নেই, কারণ সে তো ওরাল ড্রাগে রেসপন্স করছেই। কাজে এই গ্রুপ কিন্তু কখনোই ড্রিলিং এর পেশেন্ট না। তার মানে আমরা বলতে পারি ম্যাডাম যে সব পিসিওএস পেশেন্টের ওভারিয়ান ড্রিলিং দরকার নেই। এটাকে 4টা ক্যাটাগরি আছে, তার মধ্যে 2টো ক্যাটাগরির লাগে না। যাদের যে হাইপার অ্যান্ড্রোজেনিজম সব পেশেন্টের থাকে না, যাদের অ্যান্ড্রোজেন লেভেল নর্মাল থাকবে তাদের ড্রিলিং লাগে না। আবার সবারই অ্যানোভুলেশন থাকে না, কারো কারো স্পন্টেনিয়াস ওভুলেশন হয়, কিন্তু যাদের ওভুলেশন হবে তাদেরও লাগে না। কাজে ওভুলেশন যাদের হয় এবং অ্যান্ড্রোজেন যাদের কম থাকে, এই 2টো গ্রুপের ড্রিলিং দরকার করে না। বাকি 2টো গ্রুপ, যাদেরকে ক্লাসিক্যাল গ্রুপ বলা হয়, তাদের ড্রিলিং লাগবে। তো সেটা হলো আপনার টেস্ট করে বের করতে পারি আলট্রাসোনোগ্রাফি এবং এএমএইচ লেভেল যদি দেখি, এদের এএমএইচ লেভেল অনেক হাই থাকে। যে হাই এএমএইচ আলট্রাসোনোগ্রাফিক্যালি তাদের যদি ওভারিয়ান মরফোলজি এরকম থাকে এবং তার ড্রাগে রেসপন্স করলো না, ইভেন 75 করে 2 দিন যদি আমি গনোডোট্রোপিন দিই তারপরেও রেসপন্স করলো না, তখন তাদের ড্রিলিং লাগে। এই ট্রিটমেন্ট করে যদি ওভুলেশন হয়, তারপরে যদি প্রেগনেন্সি না হয়, তখন আইইউআই বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা করা হয়। আইইউআই করেও যদি না হয় তাহলে তাদের জন্য আইভিএফ। তবে শুধুমাত্র পিসিওর কারণে যে আইভিএফ লাগে সেটা খুব বেশি দরকার করে না, কিন্তু স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টে ফেল যদি করে তাহলে তাদের আইভিএফ অফার করা হয়। কিন্তু আইভিএফ করেই বাচ্চা হবে সেটা ঠিক না।
হতেও পারে, নাও হতে পারে। আবার এই সব পেশেন্টের যদি হাজব্যান্ড ঠিক থাকে, টিউব খোলা থাকে, টিউব খোলা থাকলেই তো এইসব ট্রিটমেন্টগুলো করা হয়, তো তাদের যে কোনো সময় কিন্তু প্রেগনেন্সি হওয়া সম্ভব। হয়তো ড্রিলিং করলো এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে করতে একসময় তার এন্ডোজেনাস যে প্রবলেমটা ছিল সেটা কারেক্ট হয়ে গেল, তখন স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হওয়া সম্ভব। কাজে পিসিওর পেশেন্টদের প্রেগনেন্সি নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। যাদের ইনফার্টিলিটির অন্যান্য ক্ষেত্রে যতটা প্রবলেম, এদের কিন্তু সেটা নেই। এই কারণে যদি হাজবেন্ড ঠিক থাকে, তার এই অ্যানোভুলেশন কিন্তু কারেকশন হওয়াটা খুব ডিফিকাল্ট কিছু না। আমাদের এমনও পেশেন্ট আছে যাদের ড্রিলিং এর পর। আমাদের সাথে একজন দর্শক আছে, আমাদের একটি কল এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। আমরা টুঙ্গিপাড়া থেকে হ্যালো। হ্যাঁ, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে। হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। আমি আমার মেয়ে 6 মাস আমার মেয়ে কি এখন ডাক্তার? আচ্ছা, আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন উত্তরটি দেওয়া হচ্ছে। ম্যাডাম, উনি আমাদেরকে গোপালগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফের এখনো কোনো বাচ্চা নেই এবং 6 মাস ধরে মাসিক হচ্ছে না। তো কি সমাধান আছে ওনার জন্য? মাসিক না হওয়ার কারণ যে শুধু পিসিওস তা কিন্তু নয়, অন্যান্য কারণ আছে। এখানে তার বয়স, তার আগের মিনিস্ট্রাল প্যাটার্ন, এসব জিনিসগুলো জানতে হবে। তারপরে বের করতে হবে যে এই মাসিক না হওয়ার কারণ কি। হ্যাঁ, আমি জানি যে পিওআই বা শেষ হয়ে যায় রিপ্রোডাক্টিভ লাইফ, তাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, এরকম 2 মাস 4 মাস 6 মাস বন্ধ থাকে, তারপর এক সময় টোটালি বন্ধ হয়ে যায়। যেটা অ্যাসেস করতে হবে, অ্যাসেস না করে বলা যাবে না। আমরা আলোচনা করছিলাম, যেটা বলছিলাম যে তোমার যার ড্রিলিং করার পরেও তার ওভুলেশন হয়নি, তাদের কিন্তু তখন আইভিএফ দরকার হয়। তো তাকে আইভিএফ করলাম, আইভিএফ করে তার প্রেগনেন্সি হলো, তার 12 বছর পরে তার স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হয়েছে। কাজে এই জন্যই বলছি যে তাদের কিন্তু হোপ ছেড়ে দেওয়া যাবে না এদের। এবং আমরা আপনার কাছ থেকে যেহেতু আইভিএফ সম্পর্কে শুনছিলাম, তো রিসেন্ট কোনো আপডেট আছে কিনা পিসিওএস ম্যানেজমেন্টে, এবং এই পিসিওএস অ্যাওয়ারনেস মান্থে আপনার প্রতিষ্ঠান থেকে পেশেন্টদের জন্য কোনো উপহার আছে কিনা সেই বিষয়ে যদি একটু বলতেন। আমি একটা জিনিস বলতে চাই, পিসিওর পেশেন্টদের অন্যান্য মেয়েদের তুলনায় এত বেশি এক থাকে, তাদের কিন্তু 40 বছরের পরেও তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকে, যেটা অন্যদের থাকে না। সেই জন্য এদের ধৈর্যের সাথে চিকিৎসাটা নিতে হবে এবং ফলো করতে হবে, যে কী বলা হয়। আপডেট এটাই যে ড্রিলিং যেটা বললাম আগে, রাইট অ্যান্ড লেফট ড্রিলিং করতো, সেটা এখন করা হয় না। এবং রুল অফ 4 যেটা ছিল, যে 4টা পাংচার 40 সেকেন্ডস 4 সেকেন্ডস 40 ওয়াট, সেটা সবার জন্য প্রযোজ্য না। যখন এমএইচ অনেক হাই থাকে, তাদের হয়তো মাল্টিপল পাংচার করতে হতে পারে, ওভারিয়ার ভলিউম অনুযায়ী পাংচার বেশি করতে হতে পারে। আর আইভিএম তো খুব যে আপডেটেড তা না, অনেক আগে থেকেই চলে আসছে যে পিসিওর পেশেন্টদের আইভিএম করে তোমার হাইপারস্টিমুলেশনটা অ্যাভয়েড করা যায়। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আবারও আরেকটি পর্বে আপনার কাছ থেকে বাকি কথাগুলো অবশ্যই শুনবো। দর্শক, আপনারা দেখছিলেন রেনেটা প্রেজেন্স নভেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা অনুষ্ঠানটি। আজকে আমরা কথা বলছিলাম পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। আমরা প্রতি সপ্তাহে আপনার সাথে আলোচনা করব বিভিন্ন নারী স্বাস্থ্য বিষয়ক নিয়ে। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।